হরে কৃষ্ণ। আমরা দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। শ্রী চৈতন্যদেবী হলেন এমন একজন ব্যক্তি যিনি প্রথম বলেছিলেন যে ধর্ম এবং ধর্ম স্থাপনা হচ্ছে প্রেম, শান্তি এবং ক্ষমার মূল মন্ত্র। শ্রী চৈতন্যদেবের জন্মের পর এই নবদ্বীপ মায়াপুর সারা পৃথিবীতে বৈষ্ণব এবং হিন্দুদের কাছে এক মহাতীর্থস্থান। পর্যটকরাও তাতে কিন্তু পিছিয়ে পড়েনি। সারা দেশ বিদেশ থেকে পর্যটকদের ভিড় এখানে সারা বছরই লেগে থাকে। আমরা আজ দেখব হচ্ছে নবদ্বীপ এবং মায়াপুর। আমরা ঘুরে দেখব শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, তার মাসির বাড়ি, ইস্কনের মন্দির এবং এখানে থাকবো কোথায়, কোথায় খাবো, কি ঘুরবো, কিভাবে ঘুরবো, এই সমস্তটাই আমরা আজকের এপিসোডে দেখাবো। যদি আমাদের এপিসোডটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত দেন, তাহলে হচ্ছে আমরা আরও নিজেকে আপগ্রেড করতে পারি, আরও ভালো করে আপনাদের ভিডিও উপস্থাপন করতে পারি। রেণু রনা রনা আমরা এসেছি এক প্রাচীন মন্দিরে। প্রাচীন এক বটগাছের নিচে প্রতিদিন হয় মা কালিকার আরাধনা। মন্দিরটির নাম পোড়ামাতলা। শোনা যায় প্রাকৃতিক বিপর্যয়ে বজ্রবিদ্যুতে পুড়ে গিয়েছিল এই অঞ্চল, তারপর থেকেই নাম হয় পোড়ামাতলা। মা জ্ঞানের দেবী, তা আমাদের লোকমুখে শোনা যায়, কথিত আছে পড়ুয়ার মাঠে কথাটা পোড়ামা এসছে এবং জায়গাটা সিদ্ধপীঠ। মা এখানে প্রতিদিন এক দণ্ডকালে এসে উপস্থিত হন। এটা হচ্ছে শ্রুতি হয়ে আছে কথাটা, পার্টিকুলার কোনো ডকুমেন্টস নেই আমাদের কাছে। তা বহুত প্রাচীন মন্দির, শোনা যায় মহাপ্রভুর জন্ম আগে পোড়ামা। না না রেণু রে। এই চত্বরেই রয়েছে তিলেশ্বর শিবের মন্দির। নবদ্বীপ অর্থাৎ নটা দ্বীপের মিলনস্থল। এই নটা দ্বীপের মিলনস্থল হয়েছে ঠিক এমন জায়গায় যেটা পবিত্র গঙ্গা অর্থাৎ ভাগীরথী এবং জলঙ্গির মিলনস্থলে। নবদ্বীপের নামটি এসেছে দুইটি শব্দ থেকে, অর্থাৎ 9 দ্বীপ থেকে। এই 9 দ্বীপের নাম হচ্ছে কোলদ্বীপ, অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, সমুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, রুদ্রদ্বীপ ও মুদ্রাদ্যুম দ্বীপ। কোলাদ্বীপ যেটি ছিল সেটির নাম এখন নবদ্বীপ ধাম, আর অন্তর্দ্বীপ যেটা ছিল সেটাই হচ্ছে শ্রীধাম মায়াপুর নামে পরিচিত। 1206 সাল অবধি সেন রাজবংশের সময়কালে এটা ছিল হচ্ছে বাংলার রাজধানী। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ডও বলা হতো, অর্থাৎ শিক্ষার পীঠস্থান হিসেবে বলা হতো। এটা আধ্যাত্মিক পীঠস্থানও বলা হয়। আমরা কিন্তু এখন সেই নবদ্বীপ মায়াপুরই ঘুরে দেখছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিতর্ক আজও আছে। বিতর্কের মধ্যেই রয়েছে ভাগীরথী নদী। নদীর এক পারে প্রাচীন মায়াপুর তার জন্মস্থান হিসেবে চিহ্নিত, আবার উল্টো পারে মায়াপুরেও রয়েছে আরেকটি জন্মস্থান। বিতর্ক চলছে, আগামী দিনেও চলবে। তবে এখন আমরা প্রাচীন মায়াপুর। একদিনে নবদ্বীপ মায়াপুর সফর একেবারেই অসম্ভব। নবদ্বীপ ধামের পরিচয় মানুষের কাছে মন্দির শহর বলে। 186টিরও বেশি মন্দির এই নবদ্বীপে রয়েছে। এখানকার উল্লেখযোগ্য মন্দির হলো বিষ্ণুপ্রিয়া মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির, নিত্যানন্দ মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, অদ্বৈত আচার্য মন্দির, পোড়ামা ও শিব মন্দির, রাধারানী মন্দির।
এইসব মন্দির ঘুরে দেখতে গেলে একটা টোটো ভাড়া করাই ভালো। এখানকার অধিকাংশ মন্দিরই দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, ফলে সময় নষ্ট না করে আমরা চললাম মায়াপুরের দিকে। নবদ্বীপের ঘাটগুলোর কথা একটু বলি। আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন নবদ্বীপ বা মায়াপুর পৌঁছাবার জন্য, সেই ঘাটের নাম হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। সেখান থেকে আপনি মায়াপুর ঘাটেও আসতে পারেন। মায়াপুর ঘাট হচ্ছে হুলোর ঘাট। আর যদি আপনি নবদ্বীপ ঘাটে যেতে চান তাহলে নবদ্বীপ ঘাটেও যেতে পারেন। আর যদি আপনি কাটোয়া থেকে আসেন তাহলে নবদ্বীপের ঘাট হয়ে কৃষ্ণনগরের জন্য হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট, আর মায়াপুরের জন্য হুলোর ঘাট। নবদ্বীপ ঘাট থেকে উঠে পড়লাম লঞ্চে। ভাগীরথী পার হয়ে আমরা যাব মায়াপুর। নামতে হবে হুলোর ঘাট। এখানে নেমে যেতে হবে ইস্কন মন্দির। তবে আমরা শুরু করব শেষ থেকে। বেরিয়ে পড়লাম বল্লাল ঢিপির উদ্দেশ্যে। সেন রাজাদের আমলে লক্ষণ শেঠ গৌড় থেকে বাংলায় রাজধানী সরিয়ে আনিয়েছিলেন এই নবদ্বীপে। 1159 থেকে 1206 এই সময় পর্যন্ত নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 1206 সাল থেকে লক্ষণ সেনের আমলে বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন এবং তখন থেকেই বাংলার প্রথম মুসলিম শাসন শুরু হয়। বাংলার পরতে পরতে রয়েছে ইতিহাসের গন্ধ। নবদ্বীপ বা মায়াপুর তার বাইরে নয়। এই অঞ্চলে একসময় রাজত্ব করতেন সেন রাজারা। তারই স্মৃতিচিহ্ন বল্লাল সেনের ঢিপি এবং তারই সামনে দাঁড়িয়ে আছি আমরা। 32 ফুট উঁচু, 1300 স্কয়ার ফিট লম্বা এই ঢিপি এখন পর্যটকদের আকর্ষণ। উনিশশো 82 থেকে 88 সাল এই 6 বছরে এখানে খনন কার্য চালিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বেরিয়ে আসে ইটের কাঠামো, যার চারপাশে দেয়াল দিয়ে ঘেরা। এখন ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ছবি তুলতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে। এর জন্য খরচ হবে কিছু অর্থও। আমরা এখন আছি চাঁদকাজির সমাধি। এই চাঁদকাজি শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত ছিলেন। শোনা যায় যে একবার আধ্যাত্মিক তর্কে শ্রী চৈতন্যদেব এই চাঁদকাজি, যিনি এখানকার ম্যাজিস্ট্রেট এবং জমিদার ছিলেন, তাকে পরাজিত করেন। এই পরাজিত হওয়ার পর মুগ্ধ হয়ে চাঁদকাজি হচ্ছে শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব লাভ করেন। তার মৃত্যুর পরে শ্রী চৈতন্যদেব থেকে এই গোলক চাপা গাছটি লাগিয়েছিলেন, যেটি এখন ধরুন প্রায় 550 বছর বয়স। গাছটি কিন্তু সারা বছর ফুল দেয় এবং প্রচুর ভক্ত এবং পর্যটকরা এখানে কিন্তু আসবেনই আসবেন। শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে আসবো অথচ তার মাসির বাড়ি আসবো না, হতে পারে না। আমরা এখন শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আমার ঠিক পেছনেই এই জায়গাটি হচ্ছে শ্রী প্রভুপাদের ভজন কুটির, আর ডান পাশে রয়েছে শ্রী চৈতন্যের লীলা প্রদর্শনী। বাদিকে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এছাড়াও এখানে রয়েছে রাধা মাধব মন্দির, আর এটি চৈতন্য গৌড়ীয় মঠের একটি আশ্রম। বিংশ শতাব্দীতে গৌড়ীয় বৈষ্ণব সংস্কারক ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানটিকে মায়াপুর বলে ঘোষণা করেন। বৈষ্ণবরা মনে করেন
কৃষ্ণ তার ভাই বলরামের সাথে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর সাথে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু অনুসারীরা বিশ্বাস করত তিনিই কৃষ্ণের অবতার। তিনিই হরে কৃষ্ণ আন্দোলন পশ্চিমবঙ্গে প্রথম শুরু করেছিলেন। এই আন্দোলনটি 1500 শতকে শুরু হয়েছিল। বৈষ্ণবরা মনে করেন ভগবান চৈতন্য আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন শ্রীধাম মায়াপুর আর বৃন্দাবনের মধ্যে কোনোই তফাৎ নেই। এই যে আকর মঠা শ্রী চৈতন্য মঠে রয়েছেন, এই যে মাসি বাড়ি যেটাকে বলা হয়, এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু, তিনি এই মঠ প্রতিষ্ঠা করেছেন। এখানে ওনার ভজন কুটির, এখানে ওনার সমাধিস্থল, আরও অন্যান্য মহারাজদের সমাধিস্থল আছে। ইস্কনের মধ্যে দেখেছেন প্রভুপাদের সমাধি মন্দির, সেই প্রভুপাদ হলেন শ্রীল অভয়চরণ বিন্দু, তিনি হলেন এই ভক্তি সিদ্ধ সরস্বতী ঠাকুর গোস্বামীর শিষ্য। তিনি ওই ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তাই ওনার সমাধি ওনার শিষ্যরা ওখানে দিয়েছে, ওনাকেও ওনার শিষ্যরা প্রভুপাদ বলেন। আমরা এখন যোগীপীঠ। এই যোগীপীঠই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তবে এটা নিয়ে বিতর্ক আছে। যোগ অর্থাৎ সংযোগ, আর পীঠ মানে স্থান, সংযোগ স্থান। এই জন্য মহাপ্রভুকে ডাকা হতো নিমাই বলে। তারপরে নাম ছিল বিশ্বম্বর। তারপরে নিমাইকে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন, তখন সন্ন্যাস নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই স্থানে এটি 1892 সালে ভক্তিমোহন ঠাকুর, যিনি কেদারনাথ দত্ত ছিলেন, ইনি ধামকে আবিষ্কার করে মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় এই যে নিম গাছটি, এই নিম গাছের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এটাকে বলা হয় শচীর আঙিনা। শচী মাতা ছিল তার মায়ের নাম, পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। শৈশবে তার নাম ছিল নিমাই পণ্ডিত, পরে তাকে চৈতন্য মহাপ্রভু বলা হয়। এই স্থানটি ভক্তি ঠাকুর বিনোদ সাধক গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আবিষ্কার করেছিলেন। মায়াপুরের এই যোগপীঠেই যোগ এবং ধ্যান শেখানো হয়। এখানে কৃষ্ণমূর্তিও আপনারা দেখতে পাচ্ছেন। মায়াপুর ইস্কনের প্রবেশপথের ঠিক ভেতরেই বাঁহাতে পড়বে আপনার ভজন কুটির। শ্রী প্রভুপাদের ইচ্ছে এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। চলুন আমরাও একটু ভেতরে যাই। মায়াপুর শব্দটি এসছে মিয়াপুর থেকে। 1960 থেকে 70 এই দশকেই এই মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠা হয়েছিল। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নেতৃত্বেই এই মায়াপুর গড়ে ওঠেন। তিনি বিশ্বব্যাপী কৃষ্ণ নাম প্রচারের আন্দোলন ছড়িয়ে ফেলেছিলেন। মায়াপুর এই ইস্কনের প্রধান শাখা। এই মন্দির সারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। মায়াপুরের প্রধান আকর্ষণ হলো বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির, যেটি বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির। এই মন্দিরে আপনি প্রবেশ করলেই বুঝতে পারবেন যে জাত পাত নির্বিশেষে একটি মিনি বিশ্ব এখানেই আপনি পেয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী ভক্তিবেদান্ত প্রভুপাদের সমাধি মন্দিরে। এই মন্দিরটিকে পুষ্প মন্দিরও বলা হয়। এই মন্দিরের ভেতরে শ্রী প্রভুপাদের একটি
পিতলের মূর্তি রাখা আছে, যেটি দর্শনার্থীরা দর্শন করতে পারেন সকাল 7:30 থেকে বিকেল 1টা পর্যন্ত এবং 3:30 থেকে সন্ধ্যা 8:30 অবধি। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কনের সেই বিশ্ববিখ্যাত মন্দির যার নাম চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরে সন্ধ্যারতি মানুষের কাছে, পর্যটকদের কাছেও যথেষ্ট আকর্ষণীয় একটি জায়গা। মায়াপুরের চন্দ্রোদয় মন্দির প্রধান মন্দিরের 3টি প্রধান বেদি রয়েছে: শ্রী শ্রী রাধামাধব, পঞ্চতত্ত্ব ও ভগবান নরসিংহদেব। এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। চন্দ্রোদয় মন্দিরটি খোলা হয় সকাল 4টে, বন্ধ হয় দুপুর 1টায়, আবার খোলা হয় বিকেল 4টে এবং রাত্রি 8:30টায় বন্ধ হয়ে যায়। চন্দ্রোদয় মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটকদের কাছে আরতি। মঙ্গল আরতি হয় সকাল 4:30, সাধারণ দর্শনের আরতি হয় 7টায়, ভগবতের ক্লাস হয় 8টায়, ভোগ আরতি এখানে 12টায়, সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6:30টায় এবং গীতার ক্লাস হয় 7:45 আর 8:15 এখানে ভগবান শয়নের আরতি হয়। কলকাতার শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুদিক দিয়ে এই নবদ্বীপ মায়াপুরে পৌঁছতে পারেন। যারা কৃষ্ণনগর দিয়ে আসবেন তারা শিয়ালদা কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর, সেখান থেকে টোটো বা বাসে চেপে আপনি মায়াপুর সরাসরিও আসতে পারেন অথবা স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাটেও আসতে পারেন। সেখান থেকে নদী পার হয়ে মায়াপুর অথবা নবদ্বীপ। হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরে চলে আসুন বিষ্ণুপ্রিয়া হল, সেখান থেকে টোটো ধরে নবদ্বীপ ঘাট। মায়াপুর মন্দির দর্শনের জন্য কলকাতা থেকে এসি বাস সার্ভিসও আছে। সকাল 5:15 ছাড়ে ধর্মতলায় এবং পৌঁছয় 11টায় মায়াপুর। আবার ফেরার জন্য বিকেল 4টায় মায়াপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। মায়াপুর মন্দির দর্শনে এলে বাইরে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে অত্যন্ত সুস্বাদু ও কম খরচে আপনি খাবার খেতে পারবেন। দুপুরের খাবারের জন্য হচ্ছে 50 থেকে 70 টাকা, রাতের খাবারের জন্য 40 থেকে 50 টাকার মধ্যে। বাচ্চাদের জন্য খাবারের টিকিটের দাম হচ্ছে ½ টাকা। প্রসাদ গ্রহণের জন্য আপনাকে দুপুর 12টার মধ্যেই কুপন সংগ্রহ করতে হবে। এই বিশাল যে খাওয়ার ব্যবস্থা, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এই কমপ্লেক্সে দিনে 4 বার ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। টাইমটা হচ্ছে সকাল 9টা, 12টা, 4:30, 7টা। এখানে আসলে কোথায় থাকবেন? এখানে আপনি ইস্কন মন্দিরের ভেতরে যদি থাকতে চান, সেখানে সুব্যবস্থা আছে। বিভিন্ন রকম বিভিন্ন বাজেটের হচ্ছে থাকার ব্যবস্থা ইস্কন কর্তৃপক্ষ করে রেখেছে। সেখানে 100 টাকা থেকে শুরু করে অনেক হাইয়েস্ট রেঞ্জ অবধি আপনি ঘর পাবেন। মায়াপুর ইস্কনের থাকার জায়গা, তার নাম হচ্ছে গীতা ভবন, গদা ভবন, কঞ্জ ভবন। গীতা ভবনে 800 থেকে 2000 প্রতি রাত হিসাবে খরচ হতে পারে। গদা ভবনে 100 টাকা থেকে শুরু হয়। বেসরকারিভাবে ইস্কনের বাইরে থাকতে চান বা নবদ্বীপে থাকতে চান, তাহলেও আপনি সেটা পাবেন 500 টাকা থেকে উঁচু দর অবধি হোটেল বা ঘর পাবেন। কোনো পার্টিকুলার হোটেল বা রেস্টুরেন্ট বা কোনো খাবার জায়গাকে আমরা কোনো ক্যাম্পেনিং করছি না। আমরা এখন ইস্কনের গোশালায়। এখানে প্রায় 200 বলদ ও গরু আছে। এদের স্বাস্থ্য সঠিক রাখার জন্য ডাক্তার ও পশু চিকিৎসক সবসময় থাকে। এই গরুদের দুধের তৈরি ঘি, দই এখানে ব্যবহার করা হয়। পর্যটকরা ইস্কনে এলে গোশালা পরিদর্শনে একবার আসেই। আশা করি নবদ্বীপ মায়াপুর এই এপিসোডে আপনাদের যথেষ্ট তথ্য দিতে পারলাম। আমরা চেষ্টা করব আগামী এপিসোডে এই ধরনেরই কি তথ্যবহুল
পর্যটন স্থানগুলোকে আপনাদের কাছে তুলে ধরা। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই আমরা শেষ করছি।